আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। হুথি বা আনসারুল্লাহ আন্দোলন একটি ব্যতিক্রমী উদাহরণ, কেননা ইয়েমেনের উত্তরের একটি স্থানীয় বিদ্রোহী গোষ্ঠী হিসেবে যাত্রা শুরু করে ধীরে ধীরে তারা আঞ্চলিক ভূরাজনৈতিক শক্তিতে রূপান্তরিত হয়েছে। 2000 সালের পরপর প্রাথমিকভাবে ইয়েমেনের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ করার মধ্য দিয়ে এই সংগঠনটি যাত্রা শুরু করে। 2014 সালে তারা রাজধানী দখল করে নেয় এবং 2023 সালের মধ্যে তারা আন্তর্জাতিক অঙ্গনে ফ্যাক্টর হিসেবে উঠে আসে, যখন তারা সরাসরি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে হামলা চালায় বা এরকম সক্ষমতার বার্তা দেয়। বিস্তারিত আলী আহমদ মাবরুরের প্রতিবেদনে। হুথি আন্দোলনের উত্থান ঘটে এমন এক ক্রান্তি লগ্নে, যখন ইরানের আঞ্চলিক প্রক্সি কৌশল এবং সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বে গঠিত উপসাগরীয় নিরাপত্তা কাঠামো পরস্পরের সঙ্গে জড়িয়ে পড়ে। এই পরিপ্রেক্ষিতে হুথিদের যেমন একদিকে স্থানীয় সামাজিক রাজনৈতিক তৎপরতার প্রতিক্রিয়া হিসেবে দেখা যায়, তেমনি আবার বহির্বিশ্বের ভূরাজনৈতিক স্বার্থসিদ্ধিও নিয়ামক হিসেবে ভূমিকা রাখছে। তারা পুরোপুরি স্বায়ত্তশাসিত নয়, আবার পুরোপুরি বাইরের কোনো শক্তির মাধ্যমে পরিচালিত নয়, বরং তারা এমন একটি রাজনৈতিক সত্তা যা অভ্যন্তরীণ প্রয়োজন ও আঞ্চলিক দ্বন্দ্বের মিলিত প্রভাবে তৈরি হয়েছে। হুথি আন্দোলনের উৎপত্তি ইয়েমেনের উত্তরে সাদ প্রদেশে, যেখানে জায়েদি শিয়া জনগোষ্ঠী বহুদিন ধরে প্রান্তিক অবস্থানে ছিল। জায়েদিয়া মতবাদ শিয়া ইসলামের একটি শাখা, যার উৎপত্তি 8ম শতকে। এটি মতাদর্শগতভাবে ইরানের প্রচলিত দ্বাদশ ইমামি শিয়া মতবাদ থেকে আলাদা। 90-এর দশকে দ্য ইয়াং বিলিভার্স নামের একটি সাংস্কৃতিক ও ধর্মীয় জাগরণ আন্দোলন হিসেবে এর পথচলা শুরু হয়, কিন্তু 2004 সালের মধ্যে এটি একটি সশস্ত্র বিদ্রোহে রূপ নেয়। হুথি আন্দোলনের রাজনৈতিক পরিচয় 3টি মূল ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। 1. ধর্মীয় সম্প্রদায়গত পরিচয়, 2. স্থানীয় স্বায়ত্তশাসনের দাবি এবং 3. বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা। 2014 সালে রাজধানী সানার নিয়ন্ত্রণ নেয়ার পর হুথিরা ইয়েমেনের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কার্যাবলীর উপর প্রশাসনিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। নিরাপত্তা, কর ব্যবস্থা, বিচার ব্যবস্থা ও শিক্ষা কার্যক্রম তাদের নিয়ন্ত্রণে চলে আসে। বর্তমানে হুথিরা ইয়েমেনের জনবহুল অঞ্চলসমূহে কার্যকর শাসন ক্ষমতা ধরে রেখেছে। একটি সাধারণ বিদ্রোহী গোষ্ঠী হিসেবে না থেকে তারা ধীরে ধীরে এমন একটি সশস্ত্র রাজনৈতিক সত্তায় রূপান্তরিত হয়েছে, যাদের প্রশাসনিক শাসন ও রাষ্ট্র গঠনের বাস্তব সক্ষমতা রয়েছে। হুথিদের মতাদর্শী কাঠামো একটি রাজনৈতিক নির্মাণ প্রক্রিয়ার মাধ্যমে গঠিত হয়েছে। তারা তাদের এই ধর্মীয় ঐতিহ্যকে একটি বিপ্লবী দৃষ্টিকোণ থেকে পুনরায় ব্যাখ্যা করেছে। এই আন্দোলনের দৃষ্টিভঙ্গির মূল স্তম্ভ 3টি মৌলিক ধারণার উপর দাঁড়িয়ে আছে। এগুলো হলো স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ন্যায় বিচার। এই ধারণাগুলোই ইয়েমেন থেকে বিদেশি প্রভাব অপসারণ, দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং প্রকৃত রাজনৈতিক প্রতিনিধিত্ব পুনঃপ্রতিষ্ঠার দাবির ভিত্তি তৈরি করেছে। হুথিরা নিজেদের কেবল একটি ধর্মীয় শক্তি হিসেবে উপস্থাপন করে না, বরং নিজেদেরকে রাজনৈতিক ও সামাজিক অর্থনৈতিক সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ একটি আন্দোলন হিসেবেও তুলে ধরে। রাজনৈতিকভাবে হুথিরা কেন্দ্রীয় রাষ্ট্রের একটি বিকল্প মডেল উপস্থাপন করতে চায়। জাতিসংঘ নেতৃত্বাধীন ন্যাশনাল ডায়ালগ কনফারেন্সের সময় হুথিরা ফেডারেল ব্যবস্থার প্রস্তাব প্রত্যাখ্যান করে। তাদের যুক্তি ছিল, ইয়েমেনকে 6টি অঞ্চলে ভাগ করার প্রস্তাব উত্তরাঞ্চলের জায়দি জনগোষ্ঠীকে আরও প্রান্তিক করে তুলবে। 2015 সালের পর থেকে হুথি আন্দোলন তাদের অবস্থান আরও জোরালোভাবে তুলে ধরতে শুরু করে, কেননা তখন থেকেই তারা সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে আর কেবল বাহ্যিক শক্তি হিসেবে নয়, বরং ইয়েমেনের অভ্যন্তরীণ সার্বভৌমত্বকে সক্রিয়ভাবে ক্ষতিগ্রস্তকারী শক্তি হিসেবে চিহ্নিত করতে শুরু করে। এর প্রেক্ষিতে হুথিরা তাদের শাসন কাঠামোকে বৈধতা দেওয়ার চেষ্টা শুরু করে, যাতে তারা জাতীয় মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করতে পারে।
হুথিদের রাজনৈতিক প্রকল্পটি কোনো প্রচলিত সাম্প্রদায়িক ধর্মতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত নয়, বরং তারা একটি বিকল্প মডেল উপস্থাপন করে। এই মডেলের মূল বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে সশস্ত্র প্রতিরোধ, সামাজিক সাম্যতা, বিদেশি হস্তক্ষেপের বিপরীতে সামষ্টিক সার্বভৌমত্ব এবং নৈতিক শাসনের প্রতিশ্রুতি। এই মডেল তাদেরকে একটি ঐতিহাসিক প্রতিরোধ আন্দোলন থেকে একটি কার্যকর রাজনৈতিক শক্তিতে রূপান্তরিত করেছে, যার লক্ষ্য শুধু শাসন নয়, বরং ইয়েমেনের জাতীয় পুনর্গঠন। হুথি গোষ্ঠী ও ইরানের সম্পর্ককে প্রায়শই প্রক্সি যুদ্ধের কাঠামোর মধ্যে বিশ্লেষণ করা হয়, তবে এই ব্যাখ্যা ধারণাগতভাবে অপর্যাপ্ত এবং বাস্তব প্রেক্ষাপটে পুরোপুরি সঠিক নয়। ইরানের সহায়তা নিঃসন্দেহে হুথিদের প্রযুক্তিগত ও সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে, কিন্তু তারা ইরানের পুরোপুরি নিয়ন্ত্রণাধীন কোনো যন্ত্রে পরিণত হয়নি। এই সম্পর্কে একটি কৌশলগত সমঝোতা বলা যায়, যেখানে উভয়ের স্বার্থ অসম হলেও পরস্পর পরিপূরক। ইরান হুথিদের সরকারি সামরিক সহায়তা প্রদান করে থাকে। 2015 সালের পর থেকে হুথিদের অস্ত্র ভাণ্ডারে যেসব অস্ত্র দেখা গেছে, যেমন বুরকান 1 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, কুদস ক্রুজ মিসাইল এবং সামাদ সিরিজের ড্রোন, এসব অস্ত্র ইরানীয় প্রযুক্তির সঙ্গে সুস্পষ্টভাবে সংযুক্ত। এই অস্ত্রগুলো শুধু ইয়েমেনের গৃহযুদ্ধে নয়, বরং সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের ওপর দীর্ঘ পাল্লার হামলার প্রতিরোধে এবং লোহিত সাগরে সামুদ্রিক অভিযানে ব্যাপক ভূমিকা পালন করে। সামরিক সহায়তার পাশাপাশি গুরুত্বপূর্ণ হল ইরান কতটা রাজনৈতিক প্রভাব বিস্তার করতে সক্ষম। হিজবুল্লাহ বা ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্স এর মতো অন্যান্য ইরান সমর্থিত গোষ্ঠীর তুলনায় হুথিরা তাদের রাজনৈতিক সিদ্ধান্তে অনেক বেশি স্বায়ত্তশাসন বজায় রাখে। উদাহরণস্বরূপ বলা যায়, 2014 সালে হুথিদের সানার দখল নেওয়ার সিদ্ধান্ত ইরানের পূর্বানুমতি ছাড়াই হয়েছিল, যদিও পরে তেহরান সেই ঘটনাকে মেনে নিয়েছিল। তেমনি 2023 সালে গাজা যুদ্ধের পর ইসরায়েলের বিরুদ্ধে হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাগুলো ইরানের সরাসরি নির্দেশে নয়, বরং তাদের নিজেদের কৌশলগত বিবেচনায় পরিচালিত হয়েছে বলে ধারণা করা হয়। হুথি ও ইরান অনেক ক্ষেত্রে একমত হলেও তারা রাজনৈতিক ধর্মতাত্ত্বিক দিক থেকে এক নয়। ইরানের শাসন কাঠামো বেলায়াত এ ফকিহ মতবাদের উপর প্রতিষ্ঠিত এবং এটি একটি কেন্দ্রীভূত ধর্মতন্ত্র। অন্যদিকে হুথিরা এই মডেল ইয়েমেনে গ্রহণ করেনি, বরং তারা ঐতিহ্যবাহী জায়দি মতবাদকে একটি বিপ্লবী আখ্যানের সঙ্গে মিলিয়ে ব্যবহার করেছে, কিন্তু কোনো ধর্মীয় নেতৃত্বের শ্রেষ্ঠত্ব বা সর্বোচ্চ কর্তৃত্বের ধারণা মেনে নেয়নি। ইরান হুথি সম্পর্কের স্বতন্ত্রতা এখানেই যে এটি পারস্পরিক উপযোগিতার ভিত্তিতে দাঁড়ানো। ইরান হুথিদের কেবল একটি প্রক্সি বাহিনী হিসেবেই দেখে না, বরং তাদেরকে প্রতিরোধ অক্ষ সংক্রান্ত ধারণাকে আরব উপদ্বীপে সম্প্রসারণের একটি কৌশলগত কেন্দ্র হিসেবে বিবেচনা করে। হুথিরাও ইরানকে কেবল সমরাস্ত্র পাওয়ার উৎস হিসেবে দেখে না, বরং বৈশ্বিক ব্যবস্থার বিরুদ্ধে বৈধতার একটি উৎস হিসেবেও দেখে। সংক্ষেপে বলা যায়, ইরান ও হুথিদের সম্পর্ক একতরফা নিয়ন্ত্রণ নয়, বরং একটি বহু স্তর বিশিষ্ট অংশীদারিত্ব। কখনো তাদের স্বার্থ একত্রে মিলে যায়, আবার কখনো কখনো মতপার্থক্য দেখা দেয়। ইরানের সহায়তা হুথিদের অস্তিত্বের ভিত্তি নয়, তবে এটি তাদের আঞ্চলিক প্রভাব বহুগুণে বৃদ্ধি করে দিয়েছে। 2023 সালের পর হুথিদের ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি হামলাকে এই সংগঠনের ইতিহাসে টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচনা করা হয়। এটি হুথিকে শুধু ইয়েমেনের অভ্যন্তরীণ শক্তি হিসেবে নয়, বরং আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা কাঠামোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করে। যদিও এসব হামলাকে অনেক সময় চরমপন্থী মতাদর্শ বা ইরানি প্রভাবের প্রতিফলন হিসেবে ব্যাখ্যা করা হয়, আসলে এগুলো হুথিদের বহু স্তর বিশিষ্ট কৌশলগত হিসেব নিকেশেরই অংশ। ইসরায়েলের উপর হুথিদের হামলাকে শুধুমাত্র ধর্মীয় বা নৈতিক প্রতিক্রিয়ার ফলাফল হিসেবে দেখা যথেষ্ট নয়। 2023 সালের 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর হুথিরা ইসরায়েল লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এই হামলার মূল উদ্দেশ্য ছিল দুটি: তথাকথিত প্রতিরোধ অক্ষে নিজেদের অবস্থান শক্তিশালী করা এবং 2
আরব জনগণের মধ্যে নিজেদের বৈধতা ও জনপ্রিয়তা বৃদ্ধি করা। এই সামরিক কর্মকাণ্ডের মাধ্যমে হুথিরা কেবল ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেনি, বরং নিজেদের এমন একমাত্র আরব শক্তি হিসেবে উপস্থাপন করেছে যারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বাস্তব ও কার্যকর সামরিক প্রতিক্রিয়া দেখাতে সক্ষম। এর বিপরীতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলা ছিল আরও সরাসরি কৌশলগত যুক্তির ভিত্তিতে পরিচালিত। সৌদি নেতৃত্বাধীন জোটের ইয়েমেন হস্তক্ষেপে মার্কিন যুক্তরাষ্ট্র যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, বিশেষত সরবরাহ, গোলাবারুদ ও গোয়েন্দা তথ্যের ক্ষেত্রে, তা হুথিদের দৃষ্টিতে যুক্তরাষ্ট্রকে এই সংঘাতে একটি প্রত্যক্ষ পক্ষ হিসেবে দাঁড় করায়। লোহিত সাগরে আমেরিকান নৌযানের উপর চালানো হুথিদের হামলা কেবল সতর্ক বার্তা নয়, বরং এটি তাদের প্রযুক্তিগত ও কৌশলগত সক্ষমতা প্রদর্শনের একটি উপায় ছিল। অনেকেই মনে করেন এসব খুচরো হামলায় ইসরায়েলের কিছুই যাবে আসবে না। তবে বাস্তবতা হলো এই হামলাগুলো হুথিদের অসম যুদ্ধ কৌশল ব্যবহারে সক্ষমতা তুলে ধরে, যা তারা আঞ্চলিক কৌশলগত দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করে থাকে। লোহিত সাগরের বাণিজ্যিক নৌ চলাচলে বিঘ্ন ঘটানো নিছক আগ্রাসন নয়, এটি প্রতিপক্ষের উপর অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ সৃষ্টি করার একটি উপায়ও বটে। 2023 সালের পর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হুথিদের চালানো হামলা এই গোষ্ঠীকে আঞ্চলিক রাজনীতিতে অনেক বেশি দৃশ্যমান করে তুলেছে। এর ফলে তারা পূর্ব ভূমধ্য সাগর থেকে লোহিত সাগর পর্যন্ত বিস্তৃত নিরাপত্তা ব্যবস্থার পরিবর্তিত কাঠামোর একটি অংশে পরিণত হয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।